আজকের এই ঘটনাটি একজন ইমাম জিনের ঘটনা। ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি এবং কণ্ঠে আছি আমি কাজী মুগ্ধ মৌসুম। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কথা বলছি। এখন থেকে আরো বেশ কয়েক বছর আগের কথা। মানুষের হাতে হাতে তখন চাইনিজ ফোনের সমাহার। গ্রামের মেম্বার রহমত মিয়া তার চামচা ফরিদকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা হবে হবে ভাব। মাগরিবের আজান তখনও ভেসে আসছে গ্রামের একমাত্র জামে মসজিদ থেকে। চামচা ফরিদের চাইনিজ ফোনে হালের হিন্দি ছবির গান বেশ জোরে সোরেই বাজছে। যদিও বা আজান শুনে ফরিদ গান বন্ধ করে দিতে চাইল, কিন্তু মেম্বার রহমত মিয়া ফরিদকে বললেন, ওই বেটা, গান আরো জোরে ছাড়। ফরিদ বলল, চাচা, আজান হইতেছে তো তো গান ছাড় কইতাছি। ঠিক এমন সময় গ্রামের একমাত্র মসজিদের ইমাম হিরণ মণ্ডল ঠিক সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ মেম্বারকে দেখে তিনি সালাম দিলেন। আসসালামু আলাইকুম মেম্বার চাচা, তো কিরাম আছেন? আর ভালো থাকা বাপু, আসি কোনো মতে। চাচা, আজান হইতাছে তো, দয়া করে যদি গানটা না বাজাইতেন। হিরণের কথায় মেম্বার রহমত কিছুটা মনক্ষুণ্ণ হলো বলেই মনে হলো, যদিও ইমাম হিরণের তাতে কোনো কিছু যায় আসে না। ওদিকে রহমতেরও কিছু বলার নেই, কেননা নামে কিংবা কাজে রহমত মিয়া মেম্বার হলেও গ্রামের মানুষ হিরণকে বেশি মেনে চলে। হিরণ এই গ্রামে এসেছে বছর 5 হলো। সে যখন গ্রামে ইমামতির দায়িত্ব নিয়ে আসে তখনও এই রহমত মিয়া গ্রামের মেম্বার হয়নি। প্রথম প্রথম সে হিরণের ভক্ত হলেও দিনে দিনে হিরণ তার চোখের বালিতে রূপান্তরিত হয়। কারণ হিরণ কখনো মিথ্যে কথায় বা অযৌক্তিক কথায় কান দিতে পারে না, কিংবা সহ্যও করতে পারে না। সে ঠাস ঠাস করে মুখের ওপর কথা বলে দেয়। মেম্বারের কথা হলো, এই এত অল্প সময়ে এমন তেজ কোথা থেকে আসে? হিরণের বয়স অবশ্য বেশি না, দেখতে যদিও 21-এর বেশি লাগে না, কিন্তু সার্টিফিকেটে সে নাকি 30 ছুঁই ছুঁই। নিজের পরিবার সম্পর্কে সে খুব বেশি কিছু বলে না, যদিও শুধু এইটুকুই বলে তার বাবা নেই, বয়স্কা মা আছে, আর কারো কথা আজ অব্দি জানা যায়নি। খুবই মিশুক রকমের সহজ সরল মানুষ, কিন্তু মেপে মেপে কথা বলে সে। চাচা, চলেন নামাজে যাইবেন? না রে বাপু, হাতে মেলা কাম আছে, পরে আহমনে, এই বলে হন হন করে তিনি চলে গেলেন। ফরিদকেও তাড়া দিলেন, কিরে দাঁড়ায় আসছ যে, গান বাজা হারামি। মেম্বার রহমতের ঘরে 2 বউ ছিল। ছোট বউ বাচ্চা জন্ম দিতে গিয়ে মরে গেলে সেই বাচ্চাকে এখন বড় বউই বড় করে তুলছে। কিন্তু মেম্বারের ঘরে শান্তি নেই, কারণ বাচ্চারা জন্মের পর থেকে বেশ অসুস্থ, ঠিক মতন চোখ মেলে তাকাতে পারে না এখনো। কত ডাক্তার কবিরাজ দেখানো হলো, তাতেও কোনো কাজ হয়নি। আরেকটা বড় সমস্যা হলো, সে সারা রাত ধরে কান্নাকাটি করে। কেন করে তার কোনো নির্দিষ্ট কারণও অবশ্য খুঁজে পাওয়া যায়নি। এই কথা হিরণের কানে যেতে সময় লাগে না। হিরণ অনেকবার চেয়েছে বাচ্চাটাকে দেখতে, কিন্তু মেম্বার দেখতে দেয়নি। তার কথা হলো, হেতি কোন কালের ডাক্তার হয়েছে? হেতি তো 2 কলম কোরআনই পড়বার পারে আর নামাজ পড়াইবার পারে, আর কিছুই তো পারে না। হেতি আমার পোলার চিকিৎসা করত। গ্রামের কিছু মানুষ মেম্বারের কথা মানলেও অধিকাংশের কথা ও বিশ্বাস হিরণ হুজুরের কাছে গেলে একটা সমাধান হতে পারে, কিন্তু মেম্বারকে কে সেটা বোঝাবে? এভাবেই সময় পার হতে লাগলো। সারাদিন পর মেম্বার এসে যখন একটু ঘুমাতে চাইতো, ঘুমাতে পারত না। সারা রাত বাচ্চা চিল্লাপাল্লা করত। এমন এক সময়ে সে যখন তার কয়েক মাসের বাচ্চা পুত্র সন্তানের কান্নায় ঘুমোতে পারছিল না, সে হঠাৎ বিছানা থেকে উঠে বাচ্চাটাকে ধরে উঠোনে নিয়ে গিয়ে রাগের মাথায় আছাড় মারে। কয়েক মাসের বাচ্চা যেখানে ক্যাত করে উঠে মরে যাবে, সেখানে সে কিনা সাহসে হেসে দেয়। অমন হাসির শব্দে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ততক্ষণে তার বড় বউ বাচ্চাটাকে উঠোন থেকে কোলে তুলে নিলে ঠিকই স্বাভাবিক রকমের কান্না করতে শুরু করেছে। মেম্বারের বড় বউ কান্না করতে করতে বাচ্চা নিয়ে সে রাতেই মেম্বারকে কতগুলো গালি শোনাতে শোনাতে পাশের শোয়ের বাড়ি চলে যায়। মেম্বার ঘরের মধ্যে ঠিকই ফিরে আসে, কিন্তু আচমকা কি যেন হয়ে গেল তার জীবনে। কি হলো এটা? নিজের হাতে সে বাচ্চাটাকে আছাড় দিল, অথচ বাচ্চাটাকে কিনা আছাড় খেয়ে হেসে উঠল। আবার মায়ের কোলে বড় মা ফেরত যাবার সাথে সাথে কেঁদে দিল। মেম্বার কোনো হিসাব মেলাতে পারল না, কিন্তু সবচাইতে বড় কথা এটাই যে একটা সন্তানের জন্য তার এতকালের অপেক্ষা, তার পুত্র সন্তানের জন্য অবশেষে ছোট বউটাও মরে গেল, আর সে কিনা এই সন্তানকে আছাড় মারল। না, মেম্বার কোনোভাবেই নিজের এই আচরণকে মেনে নিতে পারছিল না। কি হলো হঠাৎ এমন? মেম্বারের বড় বউ বাড়িতে ফিরল 2 দিন পরে। কথা বলা বন্ধ করে দিয়েছে সে তার স্বামীর সাথে। নিজে পছন্দ করে নিজেরই ফুফাতো বোনের সাথে স্বামীকে বিয়ে দেওয়া হয়। বোনটা মরে গিয়ে বাচ্চাটাকে তার করেই দিয়ে গেল। নিষ্ঠুর নিয়তির নিষ্ঠুর খেলা। এতকাল একটা বাচ্চা সন্তানের জন্য সে অপেক্ষা করেছে, হয়নি, আর এবার পেয়েও সন্তানকে আছাড় মেরে ফেলে দেয়া, এ কি মেনে নেওয়া যায়? যে মেম্বার গত কয়েক বছরে নিজের থেকে একবারও হিরণ ইমামের শরণাপন্ন হয়নি, সেই কিনা এক শুক্রবারে বাদ জুম্মা ইমামের সাথে দেখা করতে গেল। কি ভাবছেন, রামের সুমতি হলো কিনা? তাই ইমাম, আপনি কি করেছেন? সত্যি করে কোন তো? কি করছি মানে?
আপনি আমার পোলাডারে নষ্ট করছেন তাই না? আমি আপনার লগে ঠিক মতন কথা কই না দেখে এই আকাম করছেন তাই না ইমাম? আরে মেম্বার চাচা, আপনি কি মস্করা করতেছেন আমার লগে? তোমার কি মনে হয় আমি এই বয়সে আইসা তোমার লগে মস্করা করাম? আজ আমার বড় বেটির পোলা মাইয়া হইলে তোমার লাহান একখানা পোলা থাকবার পারত। মেম্বারের কথা শুনে ইমাম হিরণ যেন বেশ মজাই পান। বলেন, চাচা, আমি একজন ইমাম, আমি মেলা ধর্মকর্ম মাইনা চলি। আপনার কেন মনে হইল যে আমি আপনার বাচ্চা পোলাটারে নষ্ট করছি? আপনি আমার লগে কথা কন না, এটা আপনার মর্জি। তাই বইলা আপনার মাসুম বাচ্চাটারে এই কথা কেমনে কইবার পারেন আপনি? মেম্বার কিছু বলার ভাষা হারিয়ে ফেলেন সেই মুহূর্তে। হিরণ আরও বলেন, চাচা এক কাম করেন, চলেন আপনাদের বাড়ি যাই, গিয়া দেখি আপনার পোলার কি হয়েছে। যাইবেন আমারে লইয়া? মেম্বারের মন কি মনে করে এই প্রথমবারের মতন নরম হয়। বলেন, হ্যাঁ চলো। রহমত মেম্বার, তার বড় বউ ফরিদ আর ইমাম হিরণ। হিরণ ইমামের কোলে মেম্বারের ফুটফুটে সন্তান। তারা আসার আগ দিয়ে মেম্বারের বউ বাচ্চা নিয়ে বারান্দাতে বসা ছিল। বাচ্চা কাঁদছিল অজানা কারণে। আজকাল সে শুধু রাতেই না, দিনের বেলাতেও অস্বাভাবিক হারে কাঁদে। যেই না ইমাম হিরণ রহমত মেম্বারের বাড়ির সীমানায় পা দিয়েছে, অমনি বাচ্চা কান্না থামিয়ে দিয়েছে। সেটা দেখেই মেম্বার বলে, আমি হেল লাগে আপনারা সন্দেহ করছি হুজুর। আপনি আশেপাশে আইলে আমার পোলায় কান্দে না, হেটার মানে কি আপনার পোলায় নষ্ট করছি? আমার তো তাই মনে হয়। সেই দিন আমার পোলাটা কি কান্দন দেয় না কানছে। আমার বাড়ির সামনে দিয়ে আপনি তৈমুর্গ প্রতিবেশীর বাড়িতে যাইতেছিলেন, তখন আপনি বাড়ির সীমানা ছাইরা যান নাই। যতক্ষণ আপনি বাড়ির সীমানা ছাইরা যান নাই ততক্ষণ আমার পোলাটা কান্দে নাই। থাক হইছে, বেহুদা মানুষের বেহুদা কথা। হুজুরের লগে ভালো ফেরেস্তা তাহে, হ্যাঁ লাগে আমার পোলা কান্দে নাই। আর আপনার কিনা এই মানুষটারে কন হেতি আবার পোলারে নষ্ট করছে? পাশ থেকে মেম্বারের বউ বলে ওঠেন, চুপ থাক বেটি, আমার উপর কথা কইস না। মেম্বারের হুঙ্কার। ইমাম হিরণ অনেক সময় ধরে চুপ করেছিলেন। অবশেষে বললেন, মেম্বার সাহেব, একটা কথা কই, তো আমার কথা আপনার বিশ্বাস করতেই হইব। যদি বিশ্বাস করবার পারেন তাইলে হেডা আপনার লাগাই ভালো, আর যদি না করেন কিছু কনের নাই। আগে কন হুজুর, শুনেন, আপনার ছোট বউ নিজেই হেতের বাচ্চাটারে নষ্ট করে থুয়ে গেছে। ইমাম হিরণের কথায় মেম্বার সহ উপস্থিত বাকি সকলের মাথায় যেন বড় সড়ো একটা বাঁচ পড়ল। ছোট বউ তো মরেই গিয়েছে বাচ্চা হবার সময়, সে তাহলে কি করে নিজের সন্তানকে জাদু করলো? এটাও কি সম্ভব? এমন প্রশ্নই সকলের মনে ঘুরঘুর করছিল। ইমাম সেটা বুঝতে পেরে বাকিটা নিজেই বলেন, শোনেন মেম্বার চাচা, এই পোলা আপনার না, এই পোলা হইল জিনের পোলা। জিনের পোলা? ইমাম হিরণের মুখে এমন কথা শুনে উপস্থিত সকলেই যেন বড় সড়ো রকমের একটা তবদা খেল। অবিশ্বাসী মনের রহমত মেম্বার যেন আকাশ থেকে পড়লেন। হায় হায় হুজুর, এটা কিতা কইলেন আপনি? এই পোলারে আমি জন্ম দিলাম আর আপনি কইতাছেন এটা জিনের পোলা? আপনার মাথা কি ঠিক আছে? পাশ থেকে ফরিদের কণ্ঠেও বেশ বিস্ময় শোনা গেল। ফরিদ বলল, এত বয়স হইলেও মানুষের পেট দিয়া জিনের পোলা আহে, হেইটা কোনোদিন শুনি নাই। হুজুর, আপনি হাসা কইতাছেন তো? কিন্তু আপনি তো মিছা কথা কওয়ানোর লোক না গো, আল্লাহ জানে। অবশেষে ইমাম হিরণ মুখ খুললেন, বললেন, আমি যা কইতাছি তার একরত্তিও মিছা না, এই পোলা জিনের পোলা। হুজুর, আপনি কেমনে জানলেন? পাশ থেকে রহমত মেম্বারের বউয়ের শান্তশিষ্ট প্রশ্ন। শুনেন মিয়ারা, আমি যে কইলাম হেতির ছোট বেটি বাচ্চাটারে নষ্ট করে গেছে, এর তো একটা মানে আছে নাকি? আমি কইতাছি না যে বাচ্চাটা জিনের ওরসজাত। এই বাচ্চাটারে মেম্বার সাহেবের ছোট বেটি শয়তানের কাছে সৈপা দিয়ে গেছে। হ্যাঁ লাইগাই শয়তানের আয়সা ওরে নিয়ে যাইবার চায়, কিন্তু পারে না। ইমাম হিরণের এই কথা যেন রহমত মেম্বার মেনে নিতে পারলেন না পারলেন সহ্য করতে। তিনি একরকম হুঙ্কার ছেড়ে ইমাম হিরণকে বাড়ি থেকে বের হয়ে যেতে বললেন। হিরণ হুজুর বের হয়ে যাচ্ছিলেন, মেম্বার তখনও চিল্লিয়ে বলছিলেন, আমার মরা বইয়ের নামে মিছা কথা, আইসে হুজুরগিরি ফুটাইতে, হেতিরে আমি গ্রাম সারা করাম। জনসমর্থন যতই থাকুক না কেন, মসজিদ কমিটি গ্রামের মেম্বারের কথার বাইরে যেতে পারে না। অবশেষে রহমত মেম্বারের গ্রামের মসজিদে 5 বছরের ইমামতি ছেড়ে হিরণ হুজুর চলে গেলেন। যে শুক্রবার তিনি মেম্বারের বাচ্চা ছেলেকে দেখতে গিয়েছিলেন, তার পরের শুক্রবার আরেক জুম্মা পড়িয়ে তিনি বিদায় নেন। জুম্মা শেষে নিজ বাড়ির পথে হাঁটা ধরেন ইমাম হিরণ। একবারও পেছনে ফিরে তাকাননি। এরপর আরও বছরখানেক পার হয়ে গেছে। আশ্চর্যজনকভাবে মেম্বারের সন্তানের কোনো উন্নতি হয়নি। না তার শরীর বেড়েছে, না সে তার চোখ ঠিক মতন খুলতে পেরেছে। রাতের কান্না তো সাথে আছেই। এই 1 বছর নানানভাবে মেম্বারের বড় বউ ইমাম হিরণের সাথে দেখা করবার চেষ্টা করেছে, তার খোঁজ পাবার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। মেম্বারের বউয়ের দৃঢ় বিশ্বাস যে ইমাম হিরণ যা বলেছে তা সত্য। হয়তো খোলাসা করে বলার সুযোগ পেলে তিনি বুঝতে পারতেন, কিন্তু বদজাগী মেম্বার সেই সুযোগ কোথায় দিলেন? মেম্বারের বড় বউকে সবাই ভানু নামেই চিনে থাকে। ভানু বেগমের মনে এই দৃঢ় বিশ্বাস এমনিতে যদিও জন্মায়নি, কেননা বাচ্চা হবার আগ দিয়ে সে তার ফুফাতো বোন মেম্বারের ছোট বউকে প্রায়ই দেখত বটগাছতলায় হরিসাধুর কাছে যেতে। হরিসাধু মানুষের অনেক উপকার করে ঠিকই, কিন্তু ভানু বেগমের সন্দেহ ওই সাধু সেই উপকার নিশ্চিত কিছু না কিছুর বিনিময়ে করে থাকে। কিন্তু তলের রহস্যকে সেটা ভানু বেগম জানেন না।
মেম্বারের ছেলের বয়স যেদিন 2 বছর পূর্ণ হয় সেদিন হঠাৎ করে সে চোখ খুলে তাকায়, কিন্তু সে তাকানোটা কোনো সুখবর বয়ে আনে না মেম্বারের ঘরে ও পাড়া প্রতিবেশীর মনে। হিরণ হুজুরের কথা যেন সত্যিই সেদিন বাস্তবে পরিণত হয়েছিল। সেদিন ছিল মঙ্গলবার, ভর দুপুরবেলা। মেম্বারের বাচ্চা ছেলে সেদিন ফরিদের কোলে নিয়ে বসেছিল। ভানু বেগম রান্নায় ব্যস্ত, অন্যদিকে মেম্বার তখন গোসলে। ফরিদ কোলে ধরা বাচ্চার দিকে নজর দিতেই তার জান যেন খাঁচা থেকে বের হয়ে দৌড় দিবে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। ও মা গো বলে সে বাচ্চাটাকে পায়ের কাছে রেখে এক দৌড়ে অন্যদিকে চলে যায়। ভানু বেগম পরিমরি করে বাচ্চার কাছে ছুটে আসে। মেম্বারও সাবান মাখা অবস্থায় গোসলখানা থেকে চলে আসে। ভানু বেগম থরথর করে কাঁপতে থাকে। ধীরে ধীরে সে বাচ্চার পাশ থেকে পেছন দিকে সরে আসে। মেম্বার তার কিছুটা পেছনেই ছিল। সে মেম্বারকেও পেছনে সরতে বলে, আর ফরিদ দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। মেম্বার এসব দেখে বলে ওঠে, কি বালের নাটক লাগাইছে এগুলান, দেহি কি হয়েছে। এ বলে সে সামনের দিকে বাচ্চার কাছে এগিয়ে গেলে বাচ্চার লাল রঙা চোখের মণি দেখে মেম্বার সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ফরিদ দ্রুত মসজিদের ইমামকে ডেকে আনতে যায় আর ভানু বেগমের নির্দেশনায় পাশ থেকে প্রতিবেশীরা জড়ো হলে যারা যারা বাচ্চার চোখে দেখে ফেলে তারা সবাই জিনের বাচ্চা বলতে বলতে দূরে চলে যায়। ঘরে গিয়ে দরজা আটকে দেয়। ইমাম হিরণের স্থানে আসা এই ইমামও বেশ জ্ঞানী, ভালো মানুষ। তিনিও বাচ্চার চোখ থেকে থমকে যান, বলেন, এটা তো জিনের বাচ্চা, হায় হায় কেমনি কি, এত আমি সারাইবার পারতাম না বাপু। এরই মধ্যে মেম্বারের জ্ঞান ফিরে আসে, চোখে মুখে পানি ছিটা নয়। মেম্বারের মনে পড়ে যায় ইমাম হিরণের কথা। তার মানে ইমাম হিরণ আসলেই মিথ্যা বলেনি। এখন কি উপায়? মসজিদের নতুন এই ইমাম পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। আমি আন্দাজের ওপর কইতাছি, হয় তাই আমার এই আন্দাজ হাসা হইবার সম্ভাবনাই বেশি। যদ্দূর মনে হয়, কিছু মনে করেন না মেম্বার সাহেব, আপনার যে বউয়ের পেট দিয়ে এই বাচ্চা বাইর হইছে হেতের কোনো সম্পর্ক আছিল জেনের লগে? বাচ্চা হনের আগ দিয়া কি তারে মাঝ রাইতে কখনো বাইর হইবার দেখছেন? হাসা করে কন্ত। পাশ থেকে ভানু বেগম বলে জবাব দিলেন, দেখছি, আমি দেখছি হুজুর, আমার বই না প্রায় রাইতেই বাইর হইতো। আর ওই যে বটতলা আছে না, ওইখানেই সে প্রায় যাইতো। ওইখানে হরি সাধু নামে এক সাধু আইতো, হেতির লগে তার মেলা ভাব আছিল। আমার মেলা সন্দেহ হইতো, তয় কিছুই কই নাই ওরে। এই রাইতে হেতি বাইর হইয়া বমি করতে করতে বাড়ি ফিরলে কয়, আপা পানি দাও মোরে, আমার জ্বর আইতেছে মনে হয়। আমি হেতির কপালে হাত দিয়া দেখি মেলা জ্বর। আমি জিগাইলাম, বই না এত রাইতে তুই কই গেছিলি? ও কইল, নিকুশের হাতে আমার মালা দান করতে। নিকুশ? হেতি কেটা রে বই না? আমি ওরে জিগাইলে কিছু কইল না। আমি ওরে তাড়াতাড়ি ঘরে ঢুকাইলাম। ভানু বেগমের কাছে এসব শুনে ইমাম সাহেব বললেন, হরিসাধুরে কি অহন পাওন যাইতো? ভানু বেগম বললেন, না হুজুর, হেতিরে পাইতেন না। হেতি মেলা দিন ধরে আর এই গ্রামে আহে না। অহন আপনি কি কইতে পারবেন জেনের লগে তার কিরাম সম্পর্ক আছিল? আপনি আগে যে হুজুর আছিল হিরণ হুজুর, হেতি তো কইয়া দিছিল এই পোলা নাকি জেনের পোলা। তার লাগেই তো তার গ্রামে থাইকা বাইরে বাইর করে দিয়া হইল। মেম্বার বললেন, আজ মনে হইতাছে যে আমি হিরণ হুজুরে ভুল বুঝছি। মালা দ্বিতীয় বউ আমারে প্রায় সময় কইতো যে হেতির নাকি কিরাম কিরাম লাগতেছে। জানি না বাপু, অন কি করতাম? হুজুর কি কোনো সুরাহা করবার পারতেন? না মেম্বার সাহেব, আমি বুঝবার পারছি কি হইতাছে, কিন্তু কিছুই করবার পারি না। এই ঘটনার পরে মেম্বার যেখানে যতদূর সম্ভব পারেন ততদূর খবর পৌঁছান, খোঁজ লাগান কিভাবে হিরণ হুজুরকে খুঁজে পাওয়া যায়। কিন্তু কয়েক মাস পার হয়ে গেলেও তার কোনো খবর পাওয়া যায় না। এদিকে বাচ্চার চোখ প্রায় রাতেই অস্বাভাবিক রকমের লাল হয়ে যায়। সে রাতে ভয়ে কেউ বাচ্চার আশেপাশে না থাকলেও বড় মা ভানু বেগম শত সাহস নিয়েও বাচ্চাকে কোলে আগলে রাখে। তা দেখে প্রতিবেশীরাও আজকাল ভানু বেগম থেকে দূরে দূরেই থাকেন, কেননা তাদের বিশ্বাস ভানু বেগমের সাথে হয়তো বাচ্চার মধ্যে থাকা জিনের কোনো সম্পর্ক রয়েছে। যদিও কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা এখনও আমরা জানি না। মাসের কিছু নির্দিষ্ট সময়ে বাচ্চার চোখের মণি লাল বর্ণ ধারণ করত। এমনই এক রাতে ভানু বেগমের মনে হলো তার পা ধরে কেউ টানছে। মধ্যরাত ভানু বেগম হঠাৎ ঘুম থেকে উঠেই ভয়ে চমকে ওঠেন। দেখেন তার 2.5 বছরের বাচ্চা সন্তান তার আপন মা মালার সাথে বসে বসে খেলা করছে। ভানু বেগম সেখানেই জ্ঞান হারায়। ভানু বেগমের যখন জ্ঞান ফেরে তখন সকালবেলা, এমনিতেই জ্ঞান ফিরে আসে। অবাক করা ব্যাপার হলো যে সে বাচ্চাকে সে রাতের বেলা তার পায়ের কাছে বসে খেলতে দেখেছে। সে স্বাভাবিকভাবেই তার পাশে ঘুমাচ্ছে। রাতের কথা মনে করে ভানু বেগমের অন্তরে ভয়ের একটা আবহ তৈরি হলো। আবার সে দ্রুত শোয়া থেকে উঠে ঘর দরজা খুলল। মেম্বার তখনও বাড়ি ফেরেনি। যে কয় রাত বাচ্চার চোখের মণি লাল হয়ে যায় সেই কয় রাত মেম্বার আর ফরিদ ইমামের বাড়িতে থাকে। ইমাম অনেক চেষ্টা করেও এই সমস্যার সমাধান করতে পারেনি। তবে বাচ্চার চোখের মণি লাল থাকার সময় বাচ্চার সামনে যদি আয়াতুল কুরসি পড়া হয় তবে বাচ্চার চোখ বন্ধ করে ভানু বেগমের শাড়ির আঁচলের মধ্যে মুখ ও মাথা লুকিয়ে ফেলে।
আর এই তথ্য পুরো গ্রামে উঠে যাওয়ার পরে মেম্বারের সন্তানকে সবাই জিনের পোলা বলেই অভিহিত করতে থাকে। এর মধ্যে এই খবর এই গ্রাম সেই গ্রাম করে সদর পর্যন্ত পৌঁছাতে সময় লাগেনি। দৈনিক পত্রিকার সাংবাদিকরা পর্যন্ত গ্রামে এসে ঘুরে যায়, কিন্তু মেম্বারের সন্তান বলে সাংবাদিকরা বেশি দূরে এগোতে পারেনি। এক সাংবাদিক নাকি রিপোর্ট লিখে রাতে রেখে গিয়েছিল। মেইলটা আর পাঠানো হয়নি সে রাতে। প্রচণ্ড ঘুম আশায় ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠে দেখে তার সাথে ল্যাপটপটাই নষ্ট হয়ে পড়ে আছে। ওই অঞ্চলে ব্যাপারটা একটু হলেও সাড়া ফেলেছিল সেই সময়। সাংবাদিকদের সাথে অমন হবার পরে উৎসাহী সাংবাদিকরা আর সামনে আগানোর সাহস পায়নি। সবচাইতে অবাক করা ব্যাপার হলো, বাচ্চাটার মধ্যে অমন অদ্ভুত সব আচরণ থাকার পরেও কখনো মনে হয়নি যে সে জিন দ্বারা আক্রান্ত। কিন্তু আয়াতুল কুরসি পড়ার ফলে সে নিজেকে লুকিয়ে নেয়, চোখ বুজে থাকে। এই ব্যাপারটাই মূলত খুব চিন্তার বিষয়। মেম্বারের বড় বোনের মেয়ে ঢাকার একটা বেসরকারি মেডিকেল কলেজ থেকে সেবার মাত্র বেরিয়েছিল। সে তার মামার ছেলেকে দেখতে এসেছিল। ব্যাপারটার সাথে কোনো প্রকারের জিনের সম্পর্ক আছে বলে সে মনে করে না। তার মতে এটা কোনো শারীরিক সমস্যার অন্তর্ভুক্ত। সে তার মামাকে অনুরোধ করেছিল, মামা আপনি বাবুকে নিয়ে আমাদের সাথে শহরে চলেন, ওকে বড় বড় ডাক্তার দেখাবো। আমার স্যার বড় মেডিসিন বিশেষজ্ঞ, আমার বিশ্বাস তিনি বাচ্চাকে সুস্থ করতে পারবেন। কেননা আমার মনে হয় না এর মধ্যে জিনের কোনো ব্যাপার স্যাপার আছে। পরদিন সকালে সে ডাক্তার নিয়ে কাউকে কিছু না বলেই ভোরবেলা শহরে ফিরে যায়। ফরিদকে সে মেসেজ করে দেয়, আমি চলে যাচ্ছি, বাচ্চাটাকে শহরে আনার প্রয়োজন নেই। এরপরে বাড়ি ফিরে টানা 1 সপ্তাহ সে কিছু খেতে পারেনি। তার মা মানে মেম্বারের বোনের কাছ থেকে এটা পরে জানা গিয়েছিল। মেম্বার অনেক জানার চেষ্টা করেছিল তলের খবর, কিন্তু কিছুই জানা যায়নি। বোনের মেয়ে মুখ খোলেনি। বোনের মেয়ের কথায় প্রথমে যাও একটু মনে বিশ্বাস এসেছিল যে হয়তো বিশ্বাস করালে ঠিক হবে। তার হঠাৎ ফিরে যাওয়া ও অমন আচরণে মেম্বার আরও নিশ্চিত হয় যে এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। এভাবেই আরও সময় পার হয়। মেম্বারের ছেলে বড় হতে থাকে। হাঁটা শেখার পরে সে প্রায়ই বটগাছ তলার পথে যেতে চাইত। তাকে আটকে রাখা তখন বেশ কষ্টকর হয়ে যেত। রেন্টুকে, বাচ্চার নাম ছিল রেন্টু, যখন জিজ্ঞেস করা হয় তোমার চোখ লাল হয়ে যায় তখন সেটা তুমি কি টের পাও? জবাবে সে বলে সে নাকি কিছু টের পায় না, তবে তার নাকি খুব চোখ চলে। ইমাম সাহেব জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা তোমার মধ্যে কি কেউ আসন যাওয়ান করে বাপ? না, তাই আমার বট গাছ মেলা ভালো লাগে, মা যাইবার না দিলে কষ্ট লাগে। এখানে বুক নির্দেশ করে চাইপা ধরে। তুমি বট গাছে গেলে তোমার লগে কেউ দেখা করবার আহে? না। প্রথমে না বলেও পরে সে হ্যাঁ বলে। তার অল্প অল্প কথায় খুব ভয়ঙ্কর কিছুর আভাস পাওয়া যায়। রেন্টু যখন বলে যে সে বটগাছে গেলে তার সাথে কেউ দেখা করতে আসে, তখন সবাই একটু নড়াচড়া করে ওঠে। বাপ তোর লগে কেডাই দেখা করবার আহে? ভানু বেগমের প্রশ্ন। কেউ একজন আহে, আয়সা আমার মাথায় হাত রেখা কি সব কথা কয়, হেতের হাতে মেলা চুল, আমার ভালা লাগে। রেন্টু এর চাইতে বেশি কিছু বলতে পারে না কিংবা বলতে চায় না। এর মধ্যে হঠাৎ একদিন গ্রামে সাড়া পড়ে যায় মানুষের মধ্যে, গ্রামে নাকি হিরণ হুজুর এসেছে। মসজিদে এসে নামাজে পড়েছেন। এমনই এক জুম্মার পরে তিনি চলে গিয়েছিলেন, পিছু ফিরে তাকাননি। হঠাৎ তার আগমনে গ্রামে যেন ঈদ উৎসব শুরু হয়ে যায়। হিরণ হুজুর এসেছে শুনে মেম্বার রহমত যেন তড়িঘড়ি করে মসজিদে ছুটে গেলেন, সাথে ফরিদ, ভানু বেগম আর রেন্টু। অবাক করা ব্যাপার হলো, রেন্টু শুরুতে একদমই যেতে চাচ্ছিল না, কিন্তু যখনই আয়াতুল কুরসি পড়ে ওকে ফোঁ দেয়া হয়, রেন্টু আর একটা কথা বলেনি। মসজিদের মুয়াজ্জিন শরীফের বাড়িতে উঠেছেন ইমাম হিরণ। এতকাল পরে তিনি আসায় মুয়াজ্জিনের বাড়িতে বিকেল নাগাদ হাজারো মানুষের ঢল নেমেছে। শুধু এক পলক কেউ দেখতে এসেছেন, দূর থেকেই দেখে মনে প্রশান্তি নিয়ে চলে যাচ্ছেন কেউ কেউ। কেউ আবার সালাম দিয়ে দোয়া নিয়ে যাচ্ছেন, কেউ আবার এসেছেন পানি পড়া নিতে। হঠাৎ মেম্বার পরিবারের আগমনে উল্লাসিত জনতা কেমন যেন চুপ মেরে যায়। এত ঘটনার পরেও হাজারো মানুষের সামনে হিরণ হুজুর মেম্বারকে দেখতে পেয়ে যখন নিজের বুকে জড়িয়ে ধরে ও সবাইকে বলে, মেম্বার সাহেব আমার এই গ্যারাম দিয়া বাইর করে দিছিল, কাজটা উনি ভালো করেন নাই, সেটা আপনারা জানেন, আমিও জানি, কিন্তু আল্লাহ বলছেন মাফ করবার দিতে। উনি মুরব্বী মানুষ, আমি মাফ করে দিলাম। কথা শেষ হওয়া মাত্র গ্রামের মানুষ হাততালি দিয়ে ওঠে। মেম্বার তখন বলে উঠলেন, হ মিয়ারা, আমি ভুল করছি, এইটা আমি স্বীকার করি। আইজ আমি আইসি হেতির কাছে মাপ চাওয়ানের লাইকা, আর আপনাকে বিশ্বাস যে হেতি আমার পোলারে ঠিক করবার পারবো, এইটা অহন আমারও বিশ্বাস। হিরণ হুজুর তখন বললেন, আমি এই গ্রামে আইসি দুইটা কারণে, এক আপনাকে লগে দেখা সাক্ষাৎ করবার লেগা, আর দুই মেম্বারের পোলারে এক পলক দেখার লেগা। আমি কয়দিন আগে খবর পাইছিলাম যে হেতির পোলারে নাকি জেনের আসর করছে। আমি তো জানি হেতির পোলার কি সমস্যা, আল্লাহ ভরসা, কাল থেকে এই পোলারে আপনারা আর ডরাইবেন না। আমি কাল চলে যাবো, তয় পোলারে সুস্থ করেই যামুকা। উল্লসিত হয়ে মেম্বার বললেন, মিয়ারা আমি কথা দিতেছি, হেতে যদি আমার পোলারে হাসাই সুস্থ করবার পারে, তয় আমি গ্রামের মেম্বারে চেয়ার দিয়া সইরা যামু।
হেতিরে আমি মেম্বার বানাবো। জনগণ এটা শুনে অনেক বেশি খুশি হলেও হিরণ হুজুর বলেন তিনি এই গ্রামে আর থাকতে পারবেন না। তিনি নাকি কোথায় খুব গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আছেন, সেখান থেকে আসাটা তার পক্ষে সম্ভব না। সেই শুক্রবার রাতের ঘটনা। বহুকাল পরে হিরণ হুজুর এসেছেন মেম্বারদের বাড়িতে। উপস্থিত আছে মেম্বারের বউ ফরিদ, মসজিদের ইমাম আর রেন্টু। রেন্টুকে দেখে হিরণ হুজুর বললেন, রেন্টু, তোমার আমি ছোটকালে দেখে গেছিলাম, অহন মেলা বড় হইয়া গেছ। হনো কয়টা হাসা কথা কইব আমারে? আমি তাইলে তোমারে মেলা মজার মিষ্টি খাইবার দিব। মিষ্টির কথা শুনে রেন্টুর চোখে মুখে আনন্দ ছড়িয়ে পড়ে, কিন্তু এরপরেই ধীরে ধীরে ওর চোখের মনির রং পাল্টে লাল বর্ণ ধারণ করতে থাকে। সকলেই ভয় পেলেও হিরণ হুজুর ভয় পায় না। সে বলে, কিরে আইসস তাইলে? রেন্টু শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে। কেন পোলাডার লগে এমনে লেগে আসছস কেন? রেন্টুর মা আমারে এই পোলাডারে দিয়া গেছে, তার লাগা আমি ওর সাথে সাথে থাকি। আমি তো ওর ক্ষতি করি নাই, পোলাডারে নিজের পোলা মনে করে ভালোবাসি। রেন্টুর মুখ থেকে হঠাৎ পূর্ণবয়স্ক কারো কথা শুনে সকলেই বেশ ভয় পেয়ে যায়। তখন হিরণ হুজুর বলেন, আপনারা কেউ ডরায়েন না, হেতে কারো কোনো ক্ষতি করতো না। তারপর হিরণ হুজুর আবার বলা শুরু করে, বুঝলাম তুই মাইনসের পোলারে নিজের পোলা মনে করে পাল্টাছস, কিন্তু তুই কি জানোস না যে তুই এর মধ্যে ঢুকা থাকলে ওর শরীরের শক্তি তোর শরীর শুষা নেয়? পোলাডারে তো তুই 20 বছরও বাঁচতে দিতি না। অহন ক, তোর নাম কি আর কই থেকে আইসস? কেমনে কি ক দেখি। হুজুর, তোমারে আমি খুব ভালা করেছিনি, তুমি বেশি ফাল পাইরো না, তোমার আসল রূপ কিন্তু বাইর করে দিব। রেন্টুর মধ্যে থাকা ওই সত্তার কাছ থেকে এমন কথা শুনে ইমাম হিরণ কিছুটা ভেবাচাকা খেয়ে যান। অন্যদিকে তার অপ্রস্তুত হয়ে যাওয়াটা সবারই দৃষ্টিগোচর হয়। হিরণ হুজুর নিজেকে সামলে বলেন, আমার আসল রূপ বাইর করে দিয়া তোর কি লাভ ক? আমি যদি অহন তোর গলাটা চাপ্পা ধরি? না হিরণ, তুই এটা করিস না। আচ্ছা অহন ক কেমনে কি? পাশ থেকে ভয়ার্ত চোখে ভানু বেগম হিরণ হুজুরকে জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর, জিনে কথা না শুনে আপনি কি আমার পোলাডার গলাডারে চাপ্পা ধরবেন? হিরণ ভানু বেগমের মনের ভয় বুঝতে পেরে তাকে নির্ভয় দিয়ে বলেন, না চাচি, হেডা না, আমি আপনার পোলার গলা চিপ্পা ধরুম কেন? দেখলেন না ভয়ে শয়তানটা কেমনে আমার কথা মাইনা লইছে? গলা ধরন লাগতো না, তয় যদি বেশি ক্যারাবেরা করে আপনার পোলার গলায় হাত দিলেই হইব। আমার হাতে জাদু আছে গো চাচি, বলেই হিরণ হুজুর মুচকি হাসলেন। কিরে কই, তোর নাম কি? নিকুশ। নামটা শুনে ভানু বেগম বেশ অবাকি হলো, কারণ এই নাম সে তার বোনের কাছ থেকে একবার শুনেছিল। কি এর লাগিয়া তোর এই পোলাটার দরকার আসছিল? এইখানে হরিশ সাধুর লগে আমার ভাব আসিল। আমার পোলাটা মরে যাওয়ার পরে আমার কেন জানি মনে হইতে থাকে একখান মাইনসের পোলারে পারলে কেমন হইতো। বিনিময়ে হেতির মারে আমি উপহার দিতাম। তো মেম্বারের ছোট বউ হরিশ সাধুর কাছে মানত করবার লাগে গেলে হরিশ সাধু এই কথা তারে কইলে হেতি রাজি হইয়া যায়। কি দিবার চাইছিলি যে হেতি তার পোলাডারে তোর নামে সইপা দিল? হেতি চাইছিল আমি যেন হেতির বউ মানে ভানু বেগমরে শেষ করে দিই। মেম্বার যে বড় বউরে মনে মনে বেশি ভালোবাসে এইটা হেতি বুঝবার পাইরা হরিশ সাধুর কাছে গেছিল বান মারার লাইকা। পরে বান মারার বিনিময়েই আমি হেতির পোলাডারে নিজের করে চাইছিলাম, কিন্তু ভানু বেগমের লাইকা ভালা সংবাদ হইল ছোট বউডা মইরা যাইয়া হেতি বাইসা গেছে। আমি আর ভানু বেগমরে জাদু করি নাই। ভানু বেগম হাউমাউ করে কান্না শুরু করে দেন সেখানে। হিরণ হুজুর নিজেও যেন বেশ টাসকি খেয়ে যান। অহন ক, তুই এই পোলাডারে সাইডা দিবি কিনা? না দিমু না, ওরে আমি নিজের পোলার মতন করে ভালোবাসি। কিন্তু এমনি চলবার থাকলে তো পোলাডা মানুষের মধ্যে ভালো কইরা চলবার ফিরবার পারবো না। আর তুই যদি পোলাডার ভালোই চাইবি তাহলে হেতির মধ্যে ঢুকছস কেন? জেনে মানুষের মধ্যে ঢুকলে কি হয় তুই জানোস না? হ জানি, তয় কোনো তয় নাই, তবে আমি এখনই বাইর করাম। এই বলে হিরণ হুজুর ছোট্ট রেন্টুর প্যান্টটা খুলে ওর কোমরে একটা চাপ দিয়ে প্রস্রাবের স্থানের সামনে একটা বোতল ধরে রেন্টুর বোতলের মধ্যেই প্রস্রাব করে দেয়। রেন্টুর কোমরে চাপ দিলে রেন্টু বোতলের মধ্যেই প্রস্রাব করে দেয়। সাথে সাথে হিরণ হুজুর বোতলের মুখ আটকে সবাইকে বলেন, আপনাকে পোলা অহন থেকে একেবারে সুস্থ, আর কোনোদিন রেন্টুরে কেউ জ্বালাইতে আইতো না। হেতির আর কিছুই হইতো না। আমি চলে যেতেছি। মেম্বার কিছু বলতে যাবেন, কিন্তু হিরণ হুজুর তড়িঘড়ি করে চলে গেলেন। কি মনে হয় ফরিদও যেন তার পিছু নিল, কিন্তু বাকি সবাই রেন্টুতে মনোযোগী হওয়ায় সে দৃশ্য আর কারো নজরে এলো না। পরদিন সকালে পুরো গ্রাম জুড়ে খবর উঠে যায় বটগাছের নিচে হরিশ সাধুর মৃতদেহ পড়ে আছে। গ্রামের সবাই ধারণা করে যে এটা কোনো জিনের কাজ, হরিকে মেরে সেখানে রেখে গিয়েছে। আমি ফরিদ ভাইকে জিজ্ঞেস করলাম, ফরিদ ভাই সবই তো বুঝলাম, কিন্তু ফরিদ ভাই আমাকে থামিয়ে দিয়ে বললেন, আমি হিরণ হুজুরের পিছে পিছে যাই, মেলা দূর যাই। হঠাৎ করে হিরণ হুজুর পিছে চাইলে আমার বুকের মধ্যে সেট করে ওঠে। হিরণ হুজুর হাসা দেয়, আমারে কয়, কি গো ফরিদ মিয়া, আমার পিছে পিছে যে? আমি কই, না হুজুর এম নেই, জানি না কি এর লাইগা আমি আপনার পিছে পিছে চলে আইছি। আচ্ছা আপনি থাকেন তাইলে আমি যাইগা। তারপর কি হলো ফরিদ ভাই?
হের পর্যা ওইল হেইডার কোনো ব্যাখ্যা আমার দ্বারা নাই ভাই। আমি হিরণ হুজুরে চোখের সামনে পাখি হইয়া উইরা যাইবার দেখলাম।